100mm rockets. Each weighing the Smerch can launch these rockets up to 90 kilometers. আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আকাশসীমা আংশিক বন্ধ করে হরমুজ প্রণালীতে ইরানের বড় মহড়া। খামেনির এক ডাকেই কাঁপছে বিশ্ব। ইরানের পক্ষে যুদ্ধে নামছে হাজার হাজার যোদ্ধা। মার্কিন পরমাণু বোমাই এখন ইরানের ল্যাবরেটরিতে। অতি চালাকির ফল ভোগ করল ট্রাম্প। পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। সমঝোতা ভেঙে হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সমুদ্রপথ হরমুজ প্রণালীতে ইরানের এই সাম্প্রতিক মহড়া বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের ওপর নজর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি তেলের বাণিজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই রুটের ওপর যে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা মহড়া পুরো বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান যখন তাদের আকাশসীমার একটি নির্দিষ্ট অংশ বন্ধ করে এমন একটি বিশাল মহড়া শুরু করে, তখন সেটা কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং একটি স্পষ্ট কৌশলগত বার্তা হিসেবে গণ্য হয়। এই মহড়ায় ইরানের নৌবাহিনী এবং বিমানবাহিনী যৌথভাবে অংশ নিচ্ছে বলে জানা গেছে এবং তারা তাদের অত্যাধুনিক সব সমরাস্ত্র ও ড্রোন প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। কৌশলগতভাবে এই অঞ্চলটি এতটাই সংবেদনশীল যে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 1/5 এই পথ দিয়েই পরিবহন করা হয়। ফলে এখানে কোনো অস্থিরতা মানেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ার আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন, ইরান এই মহড়ার মাধ্যমে প্রতিপক্ষ দেশগুলোকে তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা জানান দিচ্ছে এবং একই সাথে এটা প্রমাণ করছে যে যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিতে সক্ষম। এই ধরনের মহড়া চললে পার্শ্ববর্তী দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ বৃদ্ধি পায়, কারণ এর ফলে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলে বিঘ্ন ঘটে এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা এই বিষয়ে কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামত আমাদের আলোচনার গভীরতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি ইরানের এই ধরনের পদক্ষেপ কি কেবল আত্মরক্ষা, নাকি এটা কোনো বড় সংঘাতের পূর্বাভাস বলে আপনার মনে হয়? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ধরনের তথ্যবহুল নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের এই সামরিক প্রস্তুতির সময়টিতে তারা তাদের ড্রোন বহরের ওপর বিশেষ জোর দিয়েছে, যা বর্তমানে বিশ্বজুড়ে বেশ আলোচিত একটি বিষয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একটি ডাক বা আহ্বান যে কতটা শক্তিশালী হতে পারে তার প্রমাণ মিলছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে, যেখানে হাজার হাজার স্বেচ্ছাসেবী যোদ্ধা ইরানের পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দূরবর্তী অঞ্চলের যোদ্ধারাও খামেনির আহ্বানে সাড়া দিয়ে একটি বিশেষ জোটবদ্ধ শক্তির পরিচয় দিচ্ছে, যা অনেক শক্তিশালী রাষ্ট্রকেও ভাবিয়ে তুলেছে। এই হাজার হাজার যোদ্ধার সমাগম কেবল একটি সামরিক শক্তির বৃদ্ধি নয়, বরং এটি একটি আদর্শিক ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে অনেকেই মনে করছেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় ইরানের প্রভাব ও বলয় আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত হয়েছে। আমরা যদি সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিকে তাকাই, তবে দেখব যে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে এবং পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে ইরানের এই গণজাগরণ বা যোদ্ধাদের সংগঠিত হওয়া একটি বড় ধরনের ঢাল হিসেবে কাজ করছে। এই যোদ্ধাদের মধ্যে বিভিন্ন জাতিসত্তা এবং ধর্মের মানুষ রয়েছে যারা মনে করেন যে ইরানের নেতৃত্ব বর্তমান সময়ে একটি ন্যায্য অবস্থানের প্রতিনিধিত্ব করছে। এই বিশাল জনশক্তি এবং যোদ্ধাদের যুদ্ধের ময়দানে আসার প্রস্তুতি স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে এক ধরনের কম্পন সৃষ্টি করেছে, কারণ এতে যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করি এবং এই ক্ষেত্রেও খামেনির এই আহ্বানের ফলে সৃষ্ট প্রতিক্রিয়াগুলো আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আপনারা কি মনে করেন, এই হাজার হাজার যোদ্ধার অংশগ্রহণ কি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করবে, নাকি এটি কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন।
এছাড়া ইরান যেভাবে তাদের মিত্রদের একত্রিত করতে পেরেছে সেটি নিঃসন্দেহে একটি বিশাল কূটনৈতিক এবং রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিস্থিতির ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যারা ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছিল তারা এখন নতুন করে তাদের কৌশল নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত স্পর্শকাতর কিছু প্রযুক্তি বা উপাত্ত এখন ইরানের ল্যাবরেটরিতে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা একে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালের কিছু হঠকারী সিদ্ধান্তের ফল হিসেবে দেখছেন, কারণ সেই সময়কার অতিরিক্ত আত্মবিশ্বাস বা অতি চালাকি এখন বুমেরাং হয়ে ফিরে আসছে বলে মনে করা হচ্ছে। ঐতিহাসিকভাবে দেখা গেছে যে বিভিন্ন সময় ইরান যখন মার্কিন ড্রোন বা সামরিক সরঞ্জাম সফলভাবে ভূপাতিত করেছে বা জব্দ করেছে, তখন থেকেই তাদের প্রকৌশলীরা সেই প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং বা বিপরীতমুখী প্রকৌশল শুরু করে দিয়েছেন। এবারের দাবিটি যদি সত্যি হয় যে মার্কিন পরমাণু প্রযুক্তি সংক্রান্ত কোনো সূক্ষ্ম তথ্য বা যন্ত্রপাতি ইরানের হাতে পৌঁছেছে, তবে সেটি বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি উল্টে দিতে পারে। ট্রাম্প প্রশাসনের সময়ে ইরানের সাথে যে পরমাণু চুক্তি থেকে সরে আসা হয়েছিল সেটিকে অনেকে এখন ভুল পদক্ষেপ হিসেবে দেখছেন, কারণ চুক্তির কঠোর নজরদারি না থাকায় ইরান তাদের প্রযুক্তিগত গবেষণাকে আরও সংগোপনে এবং দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের সেই কঠোর নীতি কি ইরানকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে? আমাদের জানান আপনার চিন্তাগুলো। ইরানের বিজ্ঞানীরা যখন মার্কিন প্রযুক্তির রহস্য উন্মোচনে ব্যস্ত, তখন স্বাভাবিকভাবেই পেন্টাগন এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে, কারণ তাদের আধুনিক প্রযুক্তির গোপনীয়তা এখন হুমকির মুখে। যদি ইরান সত্যিই কোনো মার্কিন উচ্চ প্রযুক্তিগত অস্ত্র বা গবেষণাগারের তথ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে থাকে, তবে তারা যে কেবল নিজেরা সমৃদ্ধ হবে তা নয়, বরং তাদের মিত্র দেশগুলোর কাছেও এই তথ্য শেয়ার করতে পারে, যা বিশ্ব নিরাপত্তার জন্য এক নতুন চ্যালেঞ্জ। সংবাদ মাধ্যমে প্রায়ই এমন খবর আসে যেখানে দেখা যায় ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বা ড্রোনগুলো অনেক ক্ষেত্রে মার্কিন নকশার সাথে মিলে যাচ্ছে, যা প্রমাণ করে যে ল্যাবরেটরিগুলোতে তারা কতটা দক্ষতার সাথে কাজ করছে। এই পরিস্থিতির ফলে মার্কিন পররাষ্ট্রনীতি এখন বড় ধরনের প্রশ্নের সম্মুখীন, এবং বর্তমান প্রশাসনকে এই ক্ষতি কাটিয়ে উঠতে অনেক বেশি কাঠখড় পোড়াতে হচ্ছে। পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দার এক বিশাল ঝড় উঠেছে, যা এই অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে যখন ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন বা প্রশাসনিক নিয়ন্ত্রণ বৃদ্ধির কথা বলা হয়, তখন সেটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করা হয় এবং জাতিসংঘসহ বিশ্বের প্রায় সব প্রধান দেশ এর কড়া সমালোচনা করে। এবারের ঘোষণাটি বিশেষ করে এই কারণে গুরুত্ব পাচ্ছে যে অনেকগুলো দেশ যারা সাধারণত এই বিষয়ে নীরব থাকে তারাও এখন সরব হয়ে উঠেছে, এবং তারা মনে করছে যে এটি দ্বিরাষ্ট্র সমাধান প্রক্রিয়ার কফিনের শেষ পেরেক হিসেবে কাজ করতে পারে। পশ্চিম তীরের এই উত্তেজনা কেবল ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো আরব বিশ্বের জনমতকে ক্ষুব্ধ করে তুলছে এবং বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সৃষ্টি করছে। আপনারা যদি আমাদের নিয়মিত দর্শক হন তবে জানেন যে আমরা ফিলিস্তিন ইস্যু নিয়ে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করি এবং এই নতুন নিয়ন্ত্রণ বৃদ্ধির ঘোষণার নেপথ্যে রাজনৈতিক ও কৌশলগত কারণগুলো কী সেটি বোঝানোর চেষ্টা করি। বিশ্ব নেতারা বলছেন যে এই ধরনের উস্কানোমূলক পদক্ষেপ কেবল সংঘাতকে দীর্ঘায়িত করবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলবে। আপনারা যারা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তারা কমেন্টে জানাতে পারেন যে বিশ্ব সম্প্রদায়ের কেবল নিন্দাই কি যথেষ্ট, নাকি এখানে আরও কঠোর কোনো পদক্ষেপের প্রয়োজন আছে। আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়ান এবং এই ধরনের মানবাধিকার সংক্রান্ত খবর আরও পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি এবং নতুন বসতি নির্মাণের পরিকল্পনা সাধারণ ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে এবং তাদের পৈতৃক জমি থেকে উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা দীর্ঘমেয়াদী যুদ্ধে এক নতুন মোড় এসেছে, যেখানে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে রাশিয়া আগের সব সমঝোতা বা চুক্তি ভেঙে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। এই সমঝোতাগুলো মূলত মানবিক করিডর তৈরি করা বা নির্দিষ্ট কিছু এলাকায় যুদ্ধবিরতি পালনের জন্য করা হয়েছিল, যাতে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারে বা প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সরবরাহ করা যায়। জেলেনস্কির এই অভিযোগের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ যুদ্ধের ময়দানে দেওয়া প্রতিশ্রুতি যদি রক্ষা না হয় তবে যে কোনো সমঝোতা প্রক্রিয়ার ওপর থেকে বিশ্বাস উঠে যায়।
রাশিয়া এই অভিযোগের ব্যাপারে তাদের নিজস্ব যুক্তি দিচ্ছে, তবে ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে রকেট হামলা এবং ড্রোন আক্রমণ প্রমাণ করছে যে পরিস্থিতি আবারও অবনতির দিকে যাচ্ছে। এই হামলার ফলে অনেক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যুদ্ধের নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। আপনারা যারা যুদ্ধের খবরগুলো নিয়মিত অনুসরণ করেন তারা জানেন যে প্রতিবার সমঝোতা ভঙ্গের পর যুদ্ধের তীব্রতা আরও বহুগুণ বেড়ে যায় এবং এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।